যুক্তরাষ্ট্রে অর্থাৎ জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে যোগ দিতে গেছেন প্রধান উপদেষ্টা। সেই সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন। পাশাপাশি তিনি আরও কিছু দ্বিপাক্ষিক বৈঠক ইতিমধ্যে করে ফেলেছেন বিভিন্ন 4টি দেশের প্রতিনিধিদের সঙ্গে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে। এর আগে আমরা দেখলাম যে সেখানে একটি প্রতিনিধি দল গেছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সেখানে হেনস্থা করা হয়েছে। সরকারি প্রোটোকল এবং সরকারি একজন কর্মকর্তা আমরা সেখানে দেখলাম যে এমবাসির কর্মকর্তা, তিনি ওখানে নিযুক্ত নন, কিন্তু তিনি উপস্থিত। যে বিষয়টি এখন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আসলে তিনি কিভাবে ওখানে গেলেন, আর সরকারের এই যে মিসম্যানেজমেন্ট, এটি কেন হলো, আসলে এই দায় কার? দেখেন, আমরা এই বিষয়টা নিয়ে আমরা আমাদের পার্টির থেকে খুব স্পষ্ট করে বলছি। আমরা বলছি যে এটা একটা পুরো ব্যবস্থাপনাটাই, আয়োজনটাই বিভ্রান্তকর এবং অদূরদর্শী। প্রথমত কয়েকটা বিষয়। একটা হলো যে তিনি গেলেন জাতিসংঘে, তিনি 3টা দলের প্রতিনিধি নিয়ে গেলেন। এর মানে কি? এর মানে হলো নির্বাচনের আগেই তারা একটা আভাস দিতে চাইলেন যে আগামীতে এই 3 দল ক্ষমতায় আসছে। হ্যাঁ, এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা। আপনি জানেন যে এটা কিন্তু মনস্তত্ত্বের উপর করে, এটা মনস্তত্ত্বের উপরে নির্ভর করে। এখন যখন সারা বাংলাদেশের জনপ্রশাসন নেতৃবৃন্দ দেখবেন, কর্মকর্তারা, যে 3টা দলকে সরকার আগের থেকে সরকারি দল হিসেবে ট্রিট করতেছেন, নির্বাচনের মাঠে এর কিন্তু একটা প্রভাব ফেলবে। এটা তারা করলেন, কেন করলেন তার কোনো যৌক্তিক জবাব নাই। তারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যে অব্যবস্থাপনাটা হইল, তারা পরে ব্যাখ্যা দিয়েছেন যে তারা অনুরোধ করছেন, তাদের ঢুকতে দেয় নাই। এখন বাংলাদেশের রাষ্ট্রীয় অনুরোধ একটা কি বলে বিমানবন্দরের কর্তৃপক্ষ রাখে না। তো সব মিলাইয়া একটা হযবরল অবস্থা। এবং একটা কথা আমরা বারবার বলে আসছি যে 5 আগস্টের পরে জনপ্রশাসনে একটা বড় ধরনের পরিবর্তন আনেন, সেটা তারা কিন্তু আনে নাই। আপনাদের কাছে বাইরে গিয়ে এর আগে আসিফ নজরুল সাহেব হেনস্থার শিকার হয়েছে, মাহফুজ আলম ভাই হেনস্থার শিকার হয়েছে, এখন এরা হইলেন। তো এটা আসলে সরকারের চূড়ান্ত রকম অদূরদর্শিতা। প্রথম অদূরদর্শিতা হলো আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগকে আসলে কিভাবে বিবেচনা করা হবে, এই সরকারের চরিত্র আসলে কি হবে, এই জায়গাটা তো বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে। আমার বারংবার বলে আসছে যে আওয়ামী লীগ কোনো পথভ্রষ্ট রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা মাফিয়া দল। তারা মাফিয়াদের মতো করেই পুরো দেশটাকে ধ্বংস করার জন্য, লুটেপুটে খাওয়ার জন্য সিস্টেম ডেভেলপ করছিল, পদে পদে জায়গায় জায়গায়। এইটাকে একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে একটা বৈপ্লবী সরকার গঠন করেন। তা করেন নাই। ফল যা হওয়ার তা হয়েছে। আজকে সারা বিশ্বের প্রত্যেকটা দূতাবাসেই এমন এমন কর্মকর্তা আছেন যারা আওয়ামী লীগের উদ্দেশ্যকে তারা সফল করার জন্য কাজ করছেন। এখন তিনি অনেকগুলো দ্বিপাক্ষিক বৈঠক করছেন, জাতিসংঘে অনেক বক্তব্য দিবেন। আসলে কি বলছেন সেটা নিয়েও কোনো পরিষ্কার বার্তা আমরা জানি না। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটা নিয়ে তুলে ধরেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে তুলে ধরেন, একই সাথে সাথে ফিলিস্তিন নিয়ে একটা জোরালো অবস্থান নেন, ভারতে যে মুসলমানদের উপরে বা সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে তার পক্ষে তুলে ধরেন। এখন তিনি দ্বিপাক্ষিক বৈঠক করছেন, কি আলাপ করছেন আমরা জানি না। তিনি হয়তো ব্যবসা বাণিজ্য আলাপ করছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু বৈদেশিক ঋণ বলেন আর বৈদেশিক ইনভেস্টমেন্ট বলেন, কোনটা কিন্তু বেশি আসে নাই। অথচ আমরা ডক্টর ইউনূস সাহেবের অনেক জনপ্রিয়তার কথা জানি, কিন্তু সেগুলো আসলে ফল আমাদেরকে দিচ্ছে না। আমরা বলেছি যে টাকাগুলো পাচার হয়ে গেছে, সেটা বিদেশে পাচার হয়েছে, বহির্দেশের কাছে, সেই টাকাগুলো উদ্ধারের কোনো আয়োজন কিন্তু এখনো হয়নি। আওয়ামী লীগের নেতারা বাইরে পালায় আছে, ধরেন ভারতের সাথে না সম্পর্ক খুব ভালো না, কিন্তু অন্যান্য দেশে তারা পালায় আছেন, তাদেরকে কি আমরা আসলে আনতে পারতেছি, তাদেরকে আমরা কি নিবৃত্ত করতে পারতেছি বাংলাদেশ বিরোধী চক্রান্ত থেকে? পারিনি। তো আমার মনে হয় কি, কথাটা আজকে বলতে হয়তো একটু রুরু শোনাবে, যে ডক্টর ইউনূস সাহেবের অনেক বেশি গ্রহণযোগ্যতা, কিন্তু সত্যিকার অর্থে সেই গ্রহণযোগ্যতা বাংলাদেশের পক্ষে খুব বেশি কাজে লাগছে না। মানে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগছে না, রাষ্ট্র পরিচালনা বাংলাদেশের পক্ষে কাজে লাগছে না। এখানে অনেক অব্যবস্থাপনা, অনেক অদূরদর্শিতা আমরা দেখছি, এগুলো তো দেখছি, তো একের পর এক দেখছি, কিন্তু একটু সমাধান হচ্ছে না, এগুলোর তো কোনো সমাধান হওয়ার। এর আগে আপনি বলছিলেন যে এর আগে 2জন উপদেষ্টার উপর হামলা হয়েছে, এরকম পরিস্থিতিতে কিভাবে এরকম একটা অব্যবস্থাপনা হয়? এখানে আমাদের বড় প্রশ্ন কি, দেখেন বিদেশে 1-2জন নেতৃবৃন্দ যাচ্ছেন, তাদের নিরাপত্তা এই প্রশাসন দিতে পারছে না। এই আগামী নির্বাচনে কি হবে? আমাদের জাতীয় নেতারা একেবারে মাঠে ঘাটে, সেই প্রশ্ন তো আসতেই, তাদের নিরাপত্তা প্রশ্ন তো আসবে, কি দেবে? এখন এই সরকার আসলে তারা আছেন, সত্য কথা হলো ডক্টর ইউনূস সাহেব তিনি ফ্যাসিস্ট আমলে এক ধরনের ঝুঁকিতে ছিলেন। এর বাইরে আসিফ নজরুল স্যার শেষ দিকে কিছু ঝুঁকিতে ছিলেন, বাকি একজনও কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে তারা কোনো ঝুঁকিতে ছিল না, সবাই কিন্তু ভালো অবস্থানে ছিল। ফলে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে তারা ওইভাবে বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণে রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হচ্ছেন। যে কজন আছেন, একজন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, কয়েকজন আছেন সচিব হচ্ছে পররাষ্ট্র সচিব, বাকিরা হইলেন সব সুশীল। এখন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে দমন করার জন্য সুশীলপনা দিয়ে আসলে হয় না। আমরা 5 আগস্টের পরে একটা সুশীলপনার খপ্পরে পড়ছি।
এই সুশীলপনার খপ্পর থেকে বের হতে না পারার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এখন এই সুশীলপনা থেকে বের হইতে হবে, সেটা আমি জানি না এরা পারবে কিনা, কিন্তু সুশীলপনা আপনি থেকে বের না হলে সমস্যা নির্বাচনের হবে। আগে এই সুশীলপনা বা এই উপদেষ্টা পরিষদ বা এই সরকারের খপ্পর থেকে কিভাবে বের হবেন এটা আসলে আমরা আসলে খুবই মানে আশাহত। দেখেন এত রক্ত পরে জুলাই হইলো, আমি একটু আগে কথা বলছিলাম আপনাদের সাংবাদিকদের সাথে, কি পরিমাণ রক্ত যে আমি দেখছি। আমি যাত্রাবাড়িতে কাজ করছি, আমি একটা হসপিটাল জব করি, শেষ দিকে আমি ভাই রক্ত মুছতে পারতাম না নিচে। আমি যখন হেঁটে যাইতাম আমার রক্ত হয়ে যেত, দোতলা পর্যন্ত রক্তের ছাপ উঠে যেত। এত রক্তের পরেও আজকে জুলাই সনদ করা যাচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেটা এখন নিশ্চিত করা যাচ্ছে না। ফ্যাসিস্টের বিচার 2-4 জন 10-15 জনকে বিচারের আওতায় আনা হয়েছে, অথচ আমার এলাকায় আমি খুনি চিনি, আপনার এলাকায় আপনি খুনি চিনেন, প্রত্যেকটা ইউনিয়নে থানায় উপজেলা আওয়ামী লীগের খুনিরা আছে, তাদের বিরুদ্ধে কোনো বিচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এই যখন সামগ্রিক পরিস্থিতি, তখন আসলে আমাদের আশাহত হতে হয়। এবং বিশেষ করে এই সরকারের যে নিয়ন্ত্রণের জায়গাটা, প্রধান উপদেষ্টার সফর, এটা তো সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা সফর, অগ্রাধিকারপ্রাপ্ত সফর। সেই সফরে যদি এই পরিমাণ অব্যবস্থাপনা হয়, তা আগামী নির্বাচনের দেশ কই যাবে আমার তো ভাবতেই অবাক লাগে, আমরা আশঙ্কিত হই। ফলে আমরা জানি না যে আগামীতে কি হবে, কিন্তু আমরা খুবই আশাহত এবং খুবই আশঙ্কিত।